১-১১ পুনরাবৃত্তি হতে দেয়া ঠিক হবে না বললেন ইকবাল করিম। এদিকে ডক্টর ইউনূসের আশপাশে কুচক্রী কারা জানালেন জুলকারনাইন। জানাবো আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে বললেন নাহিদ ইসলাম। আরো জানাবো ডক্টর ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি বললেন সালাউদ্দিন। জানাবো সেনানিবাসে আশ্রয় নিয়েছিল ৫১৫ জন পুলিশ সদস্য, সাভারে ছিলেন ৪৩৫ জন। সর্বশেষ জানাবো দেশে ফিরছেন পিনাকি ইলিয়াস কনক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ১-১১ পুনরাবৃত্তি হতে দেয়া ঠিক হবে না বললেন ইকবাল করিম। দেশে আরও একটি ১-১১ পুনরাবৃত্তি হতে দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। শুক্রবার সকালে তার ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ১-১১ পুনরাবৃত্তি আমাদের হতে দেয়া উচিত নয়। অতীতের সংবিধান বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সম্মানিত প্রতিষ্ঠানটিকে আরও ক্ষতি এবং বিতর্কের মুখে ফেলা বুদ্ধিমানের কাজ হবে না। পোস্টের নিচে তিনি একটি ফটো কার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ১-১১ পুনরাবৃত্তি দেখতে চায় না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। ডক্টর ইউনূসের আশেপাশে কুচক্রী কারা জানালেন জুলকারনাইন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর তার চারপাশে একটি কুচক্রী মহল বলয় তৈরি করেছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন স্যার। তারাই একটি কুৎসিত রকমের চক্রান্ত করছে বলে দাবি করেছেন তিনি। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই দাবি করেন তিনি। ফেসবুক পোস্টে বলেন, প্রফেসর ইউনূস একজন ৮৪ বছর বয়সী সম্মানিত ও সমাদৃত ব্যক্তিত্ব। তার অর্জনের সিংহভাগই নিজ যোগ্যতা ও পরিশ্রমের ফসল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে স্বৈরাচার হাসিনা সৃষ্ট আইনি ঝামেলা ব্যতীত তেমন কোনো সমস্যার সম্মুখীন তিনি হননি। এর অন্যতম কারণ হতে পারে তার আশেপাশে সবসময় বিশ্বস্ত, শিক্ষিত, সৎ মানুষেরা ছিলেন। জুলকারনাইন আরও বলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তার পাশে চিহ্নিত কিছু ব্যক্তি ৩ থেকে ৪ জন একটা বিষ বলয় বা টক্সিক সার্কেল তৈরি করেছে। এদের পরিচয় আমি আগেও আপনাদের জানিয়েছি, নতুন করে জানানোর কিছু নেই। নুরুল ইসলাম ভূঁইয়া, ছোটন ও আরো কয়েকজন কুচক্রীর পরামর্শে এরা প্রতিনিয়ত প্রফেসর ইউনূসের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার করে একটা কুৎসিত রকমের চক্রান্ত করছে। এরা এতটাই উচ্চাভিলাষী যে দেশের মূলধারার কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই তারা রাখতে চায় না এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। লক্ষ্য করলেই বুঝতে পারবেন কারা প্রতিনিয়ত সেনা নেতৃত্ব, বিএনপির নেতৃত্ব, জামায়াত নেতৃত্ব প্রত্যেককে ভিলিফাই করে চলছে। এরা সকলেই এক সূত্রে গাঁথা। তিনি আরো বলেন, হাসিনা কাল্ট যেভাবে গুম, খুন, নির্যাতনের মাধ্যমে দেশে একটা ভয়া চক্র গড়ে তুলেছিল, এই ছোটন চক্র দেশে তেমন একটা সার্কেল তৈরি করেছে যা জনমনে ঘৃণা ও অজানা আতঙ্কের সৃষ্টি করেছে। আশা করছি সকল রাজনৈতিক দল ও দেশের সিভিল সোসাইটির সদস্যরা সমন্বিতভাবে এদের বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন। প্রফেসর ইউনূস যেন সম্মানের সাথে তার ওপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রভার হস্তান্তর করতে পারেন, এমন ক্ষেত্র তৈরিতে সহায়ক ভূমিকা রাখবেন। আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে বললেন নাহিদ ইসলাম। আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। নাহিদ ইসলাম বলেন, ডক্টর ইউনূসকে জনগণকে দেয়ার সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তাকে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে। তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সাথে দিতে হবে। ডক্টর ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি বললেন সালাউদ্দিন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেনি বিএনপি, এটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে এ মন্তব্য করেছেন তিনি। সালাউদ্দিন বলেন, ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয়, তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা ওনার পদত্যাগ দাবি করিনি, আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্রের তো বসে থাকবে না, রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। সালাউদ্দিন বলেন, কিন্তু আমরা আশা করব তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টি অনুধাবন করবেন, জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। সেনানিবাসে আশ্রয় নিয়েছিল 515 জন পুলিশ সদস্য, সাভারে ছিলেন 435 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষায় আশ্রয় নেওয়া 626 জনের মধ্যে 515 জনই পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে 435 জন আশ্রয় নিয়েছিলেন ঢাকার সাভার সেনানিবাসে। সে সময়ে শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করার মুখ্য উদ্দেশ্য ছিল বলে সেনাবাহিনীর বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। সেনাবাহিনীর প্রকাশিত তালিকায় দেখা যায়, তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের বিভিন্ন স্তরের 515 জন কর্মকর্তা ও সদস্য ওই সময় সেনানিবাসে সাময়িকভাবে অবস্থান নেন। তাদের মধ্যে কেবল সাভারেই আশ্রয় নিয়েছিলেন 435 জন। তবে এদের সবাই ঢাকা জেলা পুলিশ কর্মকর্তা কিনা কিংবা তারা সাভার, আশুলিয়া, ধামরাই থানা বা জেলা পুলিশের অন্য কোনো ইউনিটে কর্মরত ছিলেন কিনা তা তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আইএসপিআর এর তথ্য অনুযায়ী সাভারে আশ্রয় নেওয়া 436 জনের মধ্যে 435 জন পুলিশ সদস্য এবং বাকি একজন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন 3 জন পরিদর্শক ইন্সপেক্টর, 11 জন উপপরিদর্শক এসআই, 23 জন সহকারী উপপরিদর্শক এএসআই, 2 জন অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর এটিএসআই, 3 জন সার্জেন্ট, 6 জন নায়ক এবং 387 জন কনস্টেবল। এই সংখ্যাগুলো থেকে ধারণা পাওয়া যায় সেই সময় সাভার ও আশপাশের এলাকায় পরিস্থিতি কতটা উত্তপ্ত ছিল। আইএসপিআর এর তথ্যে আরও জানা যায়, আশ্রয় নেওয়া বাকি ব্যক্তিদের মধ্যে রয়েছেন 24 জন রাজনৈতিক ব্যক্তি, 5 জন বিচারক এবং 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা। পুলিশ সদস্যদের মধ্যে ঢাকায় আশ্রয় নেন 11 জন, বগুড়ায় 1 জন, চট্টগ্রামে 17 জন, কুমিল্লায় 21 জন, যশোরে 1 জন, রাজশাহীতে 21 জন, রংপুরে 1 জন এবং সিলেটে 5 জন। দেশে ফিরছেন পিনাকি ইলিয়াস কনক। দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি ইলিয়াস কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে ঘোষণা দেন তিনি। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 11টার দিকে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজনে দেখা দিলে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক কনক সারোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। একই বার্তা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনিও পিনাকির দেওয়া ফেসবুক কার্ডটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ইনশাল্লাহ।